ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। অর্থনীতি তৃতীয় অধ্যায়ের যে 2025 সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছে, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে দুইটা বোর্ডের বোর্ড কোয়েশ্চেন সলিউশন করেছি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2025। এবং এই যে কোয়েশ্চেনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যে কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ড 2025-এ এসেছে, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অনেক কমন একটা কোয়েশ্চেন, যে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই টাইপের কোয়েশ্চেন আসে। সাপোজ মনে করো যদি আমাদের ঢাকা বোর্ডে এই কোয়েশ্চেনটা যদি গত বছর না এসে থাকে, তাহলে অবশ্যই পরের বছর আসবে, কারণ এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, যে উৎপাদনের পরিমাণ দেয়া আছে, মোট ব্যয় দেয়া আছে, এবং ঘ নাম্বারে অর্থাৎ 3 মার্কসের যে কোয়েশ্চেন, সেটাতে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক হতে ফার্মের মোট ব্যয় রেখা অঙ্কন করো। আমরা অলরেডি সবাই জানি কিভাবে আমরা মোট ব্যয় রেখা অঙ্কন করব। তো তারপরেও যেহেতু এটা আমাদের কুমিল্লা বোর্ড 2025-এ চলে এসেছে এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেখান থেকে আমরা যে মান দেয়া আছে সেই মান থেকে মোট ব্যয় রেখা অঙ্কন করা আমাদের জন্য খুবই সহজ বিষয়। আমরা আমাদের পূর্বের নিয়মে, অর্থাৎ আমরা যেভাবে চিত্র অঙ্কন করি ঠিক একইভাবে এবারও আমরা মোট ব্যয় রেখা অঙ্কন করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রতি ক্লাসেই আমি বা প্রতি নতুন নতুন যখন আমাদের টপিকস আসে বা আমরা যখন বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করি, তখন পুনরায় আমি চিত্র অঙ্কনের নিয়মগুলো বলে দিই, যে প্রথমে আমরা চিত্রগুলো কিভাবে স্টার্ট করব। আর একটা চিত্র যদি আমরা শিখতে পারি কিভাবে চিত্র অঙ্কন করতে হয় অর্থনীতিতে, সেই ক্ষেত্রে আমরা অর্থনীতির যতগুলো চিত্র আছে আমরা একই নিয়ম ফলো করে চিত্র অঙ্কন করতে পারবো। তো প্রতি ক্লাসে পুনরায় বলার কারণ হচ্ছে এটাই, যে অনেকেই আমরা আছি যে আজকে শুধু এই ক্লাসটাই আমি দেখলাম, এর আগের ক্লাসগুলো আমি দেখি নাই, সেই ক্ষেত্রে যাতে নতুন যে আছো তারও যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেই জন্য আমি প্রতি ক্লাসে চিত্র অঙ্কন করার যে সঠিক নিয়ম সেটা নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি ফার্মের মোট ব্যয় রেখা অঙ্কন করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ আমাকে নিতে হবে। অর্থাৎ আমি এইখানে দেখতে পাচ্ছি যে আমরা ওএক্স, আমরা ভূমি অক্ষের নাম দিয়েছি ওএক্স। ওএক্স অক্ষ বরাবর কিন্তু আমরা ভূমি নেইনি, ভূমি তো ভূমির জায়গায় আছে, লম্ব লম্বের জায়গায় আছে। আমরা যদি দাঁড়িয়ে থাকি সেটা হচ্ছে লম্ব, আর আমরা যদি শুয়ে পড়ি সেটা হচ্ছে ভূমি। অর্থাৎ ভূমি ভূমির জায়গায় থাকবে, লম্ব লম্বের জায়গায় থাকবে। আমরা যে ভুলটা করি, যে ওএক্স বরাবর, ওএক্স অক্ষ বরাবর ভূমি, ওয়াই অক্ষ বরাবর লম্ব নেওয়া হলো। অ্যাকচুয়ালি আমরা সেটা বলবো যে ভূমি অক্ষ বরাবর ওএক্স ধরি আমি, এবং লম্ব অক্ষ বরাবর, বা আমি ভূমি অক্ষে ওএক্স ধরেছি, লম্ব অক্ষে ওয়াই, অর্থাৎ আমি ভূমি অক্ষের নাম দিয়েছি ওএক্স, লম্ব অক্ষের নাম দিয়েছি ও ওয়াই। এখন আমরা দেখব যে ভূমি অক্ষে কোন মানটা আমি সূচি থেকে, যেহেতু চিত্র অঙ্কন করতে হয়, সূচি ছাড়া চিত্র অঙ্কন করা যায় না, সেই ক্ষেত্রে উদ্দীপকের সূচি থাকুক বা আমি যে সূচিটা তৈরি করব সেই সূচির কোন মানটা ভূমি অক্ষে যাবে এবং কোন মানটা লম্ব অক্ষে যাবে, সেটা আমাকে ডিসাইড করতে হবে। তো আমি সবসময় তোমাদেরকে বলি, যা অঙ্কন করতে বলে তা সবসময় কোন অক্ষে হয়, লম্ব অক্ষে হয়। অলরেডি এই কথাটা তোমাদের মাথায় ঘুরঘুর করছে, অর্থাৎ মুখস্থ হয়ে গেছে, যে যা অঙ্কন করতে বলা হয় সেটা সবসময় লম্ব অক্ষে থাকে, দাম সবসময় লম্ব অক্ষে থাকে। তো সেই অনুযায়ী আমাদের যেহেতু বলেছে মোট ব্যয় রেখা অঙ্কন করো, তাইলে মোট ব্যয়টা আমাদের কোন অক্ষে হবে, লম্ব অক্ষে হবে। আর যেটা সাথে থাকবে, অর্থাৎ যেটা লম্ব অক্ষে হবে, এর সাথে যে অন্য মানটা থাকে সেটা যে কিছুই হতে পারে। এখানে আমরা উৎপাদনের চিত্র অঙ্কন করব বিদায় এখানে উৎপাদনের পরিমাণ দেয়া আছে। উপযোগের ক্ষেত্রে আমাদের বুকের পরিমাণ দেয়া থাকতো, সেই ক্ষেত্রে আমরা যেটা অঙ্কন করব সেটার সাথে যে মানটা থাকে সেই মানটা আমরা ভূমি অক্ষে ধরবো, অর্থাৎ উৎপাদনের পরিমাণকে আমরা ভূমি অক্ষে নিলাম। এখন আমাদের থার্ড যে কাজটা হচ্ছে, তৃতীয় যে কাজটা হচ্ছে, সেটি হচ্ছে
যে আমি মান যে নিব কত করে আমি গ্যাপ নিতে পারি, অর্থাৎ আমার ভূমি অক্ষের সর্বোচ্চ মান কত আর লম্ব অক্ষের সর্বোচ্চ মান কত। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভূমি অক্ষের সর্বোচ্চ মান হচ্ছে 5। আমরা 1 করে গ্যাপ নিতে পারি, 1 2, এখানে আমরা একটু বেশি নিতে পারি, 1 2 3 4 5। আমরা নিয়েছি এখানে ভূমি অক্ষে 1 করে গ্যাপ নিয়েছি আমরা, 1 2 3 4 5। আর লম্ব অক্ষে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান এখানে আছে 20। সেই ক্ষেত্রে 2 করেও গ্যাপ নিতে পারো, 5 করে গ্যাপ নিতে পারো, 4 করেও গ্যাপ নিতে পারো, এটা যার যার সুবিধার্থে। তো আমরা যদি 2 করে গ্যাপ নেই তাইলে 2 4 6 8 10 12 14 16। তো আমরা যখন মানটার গ্যাপ বেশি করে নিব সেই ক্ষেত্রে চিত্র অঙ্কনটা একটু ইজি হয়, অর্থাৎ একটু ছোটো হয়। আর যদি মানটা কম করে গ্যাপ নেই সেই ক্ষেত্রে দেখো আমার 10 20 পর্যন্ত নিতে নিতে এখানে কিন্তু আমার জায়গাই হচ্ছে না। তো আমি এটাকে একটু কম করে ধরবো, স্পেসটা একটু কম নিব। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের এই মানটা নিতে পারো। তো 2 4 6 8 10 12 14 16 18 20। আমি এখানে নিলাম 20। এখানে 5 করেও নেওয়া যেতে পারে, আমি তোমাদের সহজ হওয়ার জন্য ছোট ছোট মান দিয়ে অর্থাৎ কম গ্যাপ করে আমি নিয়েছি। 10 8 6 4 2। এখন দেখো আমাদের কি কি লাগবে, 20 আছে, 12 আছে, আমাদের 8ও আছে। আমাদের যে মানটা মাঝখানে বের করতে হবে সেটা হচ্ছে 5 আর 9। তাইলে আমরা 4 আর 6 এর মাঝামাঝি আমাদের পেয়ে গেলাম 5। তোমাদের খাতা যখন একটু বেশি করে গ্যাপ নেবে তখন এটা লিখতে তোমাদের সুবিধা হবে। তারপরে আমরা 9 হবে, 8 আর 10 এর মাঝামাঝি হবে 9। এখন দেখো আমরা কি করব, চিত্র অঙ্কন করব। আমরা যে নিয়মে চিত্র অঙ্কন করি সেটার বিকল্প অন্য কোনো নিয়ম নাই। অর্থনীতিতে যতগুলো চিত্র আসবে আমরা কিভাবে শুধু আমাদের নিয়মটা ফলো করে আমরা চিত্র অঙ্কন করব। তো প্রথম একে হচ্ছে উৎপাদনের পরিমাণ 1 একক হলে মোট ব্যয় হচ্ছে 5। একে হচ্ছে আমরা 5, এটাকে আমি বিন্দুর নাম দিলাম এ। তারপর 2 হচ্ছে 8, এটাকে দিলাম বি, অর্থাৎ উৎপাদনের পরিমাণ 2 একক উৎপাদন স্তরে মোট ব্যয় হচ্ছে 8। তারপরে 3 একক উৎপাদন স্তরে মোট ব্যয় হচ্ছে 9, এটাকে দিলাম আমরা, এটাকে বিটা আমরা ছোট করে লিখব, এটাকে দিলাম আমরা সি। তারপরে হচ্ছে 4 একক উৎপাদন স্তরে মোট ব্যয় হচ্ছে 12, এটাকে দিলাম ডি। তারপরে হচ্ছে 5 একক উৎপাদন স্তরে মোট ব্যয় হচ্ছে 20, এটাকে আমরা দিলাম ই। অর্থাৎ এই যে আমরা এ বি সি এবং ডি বিন্দু পেয়েছি, এই এ বি সি এবং ডি বিন্দু যোগ করে আমরা যে রেখা পাবো সেটাই হচ্ছে মোট ব্যয় উদ্দীপকে হতে, অর্থাৎ উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে মোট ব্যয় রেখা। তো আমরা এখানে এই যে এ বি সি ডি এটাকে দিলাম টিসি রেখা টোটাল কস্ট। এখন যে ভুলটা আমরা সচরাচর করি সেটা হচ্ছে আমরা অনেকেই কি করি, এইটা এইখান থেকেই আমাকে নিতে হবে, এইখানে মিলাই দিই। তো এইখানে যদি আমি ভূমি অক্ষের সাথে যদি এটা মিলিয়ে দিই তার মানে কি প্রথম ক্ষেত্রে যে সব দুইটা মানই হবে 0। তো অ্যাকচুয়ালি তো আমার প্রথমে দুইটা মানই 0 না। আবার অনেকে কি করে এই যে এইখান থেকে লম্ব অক্ষকে ছেদ করে এটাকে রেখাটা টান দেয়, সেটাও কিন্তু আমার ভুল। লম্ব অক্ষকে ছেদ করা মানে হচ্ছে ভূমি অক্ষে প্রথম মান 0, লম্ব অক্ষের মান দেয়া আছে। আবার ভূমি অক্ষকে ছেদ করে অনেকে জিনিসটা মানে ABCD মিলায়, সেই ক্ষেত্রেও কিন্তু ভুল। অর্থাৎ আমরা কোনোভাবেই লম্ব অক্ষ, ভূমি অক্ষ বা এই কর্নারে আমরা এই রেখাকে স্পর্শ করতে পারবো না যদি না আমাদের কোনো মান 0 থাকে। অর্থাৎ আমরা জানি মোট ব্যয় রেখায় 0 কোনো মান নেই, সেই ক্ষেত্রে আমরা এটা একটুখানি এইদিকে বাড়াইতে পারি, কমাই দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে আমরা কোনো অক্ষকে ছেদ করাবো না। তো এই আমরা পেয়ে গেলাম মোট ব্যয় রেখা। এখন আমরা খুবই সুন্দর করে আমরা সচরাচর যে বর্ণনা শিখেছি, নতুন করে বর্ণনা শেখার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা প্রত্যেক
চিত্রের ক্ষেত্রে যে বর্ণনা দেই সেই বর্ণনাই আমরা এখনও আবার এটাই বর্ণনা দিব, শুধু কথাগুলো আমাদের বা যে আমাদের উৎপাদনের পরিমাণ বা মুড আছে এখানে, এগুলো শুধু চেঞ্জ হবে। তো আমরা প্রথমে বলবো যে উপরের চিত্রে OX ভূমি অক্ষে, OX অক্ষ বরাবর ভূমি নিয়ে, এটা কখনোই হবে না। তোমরা অনেকেই সেই ভুলটা করো যে OX অক্ষ বরাবর ভূমি ধরে ও Y অক্ষ বরাবর লম্ব ধরে, এই প্যাচগুলো লাগানোর কোনো প্রয়োজন নাই। আমরা সোজাভাবে বলবো, যদি আমাদের একদমই মাথায় থাকে না এবং আমরা যদি বেশি ইজি ওয়েতে বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি উপরের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে মুড ব্যয় ধরা হয়েছে বা দেখানো হয়েছে। আর যদি আমরা একটু স্ট্যান্ডার্ডভাবে বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উপরের চিত্রে OX ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং OY লম্ব অক্ষে মুড ব্যয় ধরা হয়েছে। উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4 ও 5 একক হলে মুড ব্যয় যথাক্রমে 5, 8, 9, 12 ও 20 হয়, যা ABCD ও E বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই ABCD ও E বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায়, সেটি উদ্দীপক হতে অঙ্কিত মোট ব্যয় রেখা। অর্থাৎ আমরা সচরাচর যে নিয়মে আমরা যে রুলস ফলো করে আমরা চিত্রের বর্ণনা দিই, আমরা একইভাবে চিত্রের বর্ণনা দিব, শুধু আমাদের কথাগুলার চেঞ্জ হবে। অর্থাৎ আমাদের ভূমি অক্ষে কী মান ধরেছি এবং লম্ব অক্ষে কী মান ধরেছি, সেটা প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে আলাদা হবে। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার, অর্থাৎ 3 মার্কসের কোয়েশ্চেন। এভাবে যদি আমরা 3 মার্কসের কোয়েশ্চেনে আনসার করি, ইনশাল্লাহ আমরা 3-এর মধ্যে 3ই পেয়ে যাব। তারপরে দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে, অর্থাৎ উদ্দীপকের যে তত্ত্ব দেয়া আছে সেটি ব্যবহার করে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা কি করতে বলেছে? গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বলেছে। সেই ক্ষেত্রে যদি কি বলেছে যে চিত্রের সাহায্যে, যদি আমাদেরকে এখানে এই কথাটা দেয়া না থাকতো প্রান্তিক ব্যয় রেখার মধ্যে, রেখা কথাটা যদি দেয়া না থাকতো, সেখানে যদি শুধু এটা থাকতো যে উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে যদি রেখার উল্লেখ না থাকে, আমরা সূচির মাধ্যমেও কিন্তু গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। কিন্তু এইখানে যেহেতু স্পেসিফিক রেখার কথা বলে দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের রেখাকে স্কিপ করার কোনো উপায় নেই। অর্থাৎ কোয়েশ্চেন যদি বেশি ইজি আসে, তাহলে হয়তো বা রেখার কথা বলবে না যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আর প্রশ্ন যদি একটু কঠিন আসে, সেই ক্ষেত্রে রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে বলে। তো এটাও কিন্তু আমাদের জন্য কঠিন না। আমরা দুইটা রেখায় একই চিত্রে শুধু আমরা দুটো রেখাকে অঙ্কন করতে হবে এবং রেখাতে আমরা যা দেখতে পাচ্ছি, অর্থনীতি হচ্ছে অনুধাবনের বিষয়, অর্থনীতি হচ্ছে বাস্তব ভিত্তিক বিষয়, অর্থাৎ আমরা চোখে যা দেখব আমরা সেটাই বর্ণনা করব। এটাকে কঠিনভাবে নেওয়ার বা মুখস্থ করার কোনো কিছুই না। আমরা চিত্রে যেভাবে আমরা চিত্র অঙ্কন করব, বর্ণনাটা কিন্তু আমাদের একইভাবে হবে। তাইলে এখন আমরা দেখব যে উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা হয়। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মান দেয়া নাই, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মানটা বের করতে হবে, তারপর রেখা অঙ্কন করে বর্ণনা দিতে হবে। তো এখানে দেখো আমরা ঘর করে নিয়েছি, আমাদেরকে প্রথমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সূচিটা তৈরি করতে হবে, তারপর রেখা অঙ্কন করতে হবে। তো আমরা জানি গড় ব্যয় আমরা কিভাবে বের করি, মুটকে পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 5 হবে, 5 একে 5, 8কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 4 হবে, 3কে 9 দ্বারা 3 হবে, 4কে 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে তোমার 3, তারপরে আবার 5কে 20 দ্বারা 4 হবে। আমরা কি পেয়ে গেলাম? গড় ব্যয় পেয়ে গেলাম। এখন আমরা দেখব প্রান্তিক ব্যয়টা। তো আমরা সাধারণত মুট থেকে গড়ও বের করি, মুট থেকে প্রান্তিকও বের করি। তো মুট ব্যয় প্রথমে যা আছে তাই থাকবে, পরে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ হবে। 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 8 গেলে হচ্ছে 1, 12 থেকে 9 গেলে
3, তারপরে 20 থেকে 12 গেলে 8। আমরা কি পেয়ে গেলাম? গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় আমরা মানটা পেয়ে গেলাম। এখন আমরা রেখা অঙ্কন করব। সেই ক্ষেত্রে তোমাদের যে টেকনিকটা ফলো করতে হবে, যে রেখা যেহেতু গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে সম্পর্ক আমরা দেখাবো, সেই ক্ষেত্রে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় অবশ্যই লম্ব অক্ষে থাকবে এবং ভূমি অক্ষে থাকবে উৎপাদনের পরিমাণ। আমরা একটি একটি করে রেখা অঙ্কন করব, তাহলে আমাদের রেখা অঙ্কন করাটা অনেক বেশি সহজ হবে। তো এখন দেখো, আমরা এখানে লম্ব অক্ষে হবে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মানটা থাকবে লম্ব অক্ষে। আমরা আগের নিয়ম অনুসারেই আমরা বসাবো। যে আমরা এখানে দেখতে পাচ্ছি গড় ব্যয়ের সর্বোচ্চ মান হচ্ছে 5 এবং প্রান্তিক ব্যয়ের সর্বোচ্চ মান হচ্ছে 8। সেই ক্ষেত্রে আমরা 2 করেও গ্যাপ নিতে পারি এবং 1 করেও গ্যাপ নিতে পারি। আমি সুবিধার্থে, আমার চিত্র অঙ্কনের সুবিধার্থে, যাতে মাঝখানে আর কোনো, যেহেতু মানটা এমনিতেই কম আছে, সেই ক্ষেত্রে আমি 1 করেই গ্যাপ নিলাম। 1 2 3 4 5 6। একটু স্পেসটা কম করে নেওয়া যেতে পারে, যেহেতু আমার মাঝামাঝি আর কোনো মান বসানোর প্রয়োজন নেই। 1 2 3 4 5 6 7 8। এই তো আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম 5 4 3 2 1। এখন দেখো, ভূমি অক্ষে হচ্ছে আমার 5 একক পর্যন্ত মান আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5। তো আমি বলছি তোমাদের যে আমরা প্রথমে গড় ব্যয় রেখা অঙ্কন করব, তারপরে আমরা প্রান্তিক ব্যয় রেখাটা অঙ্কন করব। তো গড় ব্যয় রেখা অঙ্কন করার সময় আমরা দেখি যে প্রথম এককে গড় ব্যয় আছে 5, অর্থাৎ 1 এ 5। এগুলা কিন্তু আমার চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথগুলো আছে ওইগুলাতেও দেয়া আছে, সেই ক্ষেত্রে আমি দ্রুত এগুলা সলিউশন করে ফেলবো। 2 এ হচ্ছে 3, আমরা সবাই জানি কীভাবে আমাদের এই রেখাগুলো অঙ্কন করতে হয়। এটাকে দিলাম বি বিন্দু। 3 এ হচ্ছে গড় ব্যয়, 1 এ হচ্ছে 5 গড় ব্যয়, তারপর 2 এ হচ্ছে গড় ব্যয় 4, 2 এ হচ্ছে 4, এটাকে দিলাম বি বিন্দু। 3 এ হচ্ছে 3 গড় ব্যয়, এটাকে দিলাম সি বিন্দু। তারপরে 4 এ হচ্ছে গড় ব্যয় 3, এটাকে দিলাম ডি বিন্দু। তারপর হচ্ছে 5 এ হচ্ছে গড় ব্যয় 4, 5 এ হচ্ছে 4, এটাকে দিলাম ই বিন্দু। এখন দেখো, আমরা এই এ বি সি ডি এবং ই বিন্দু যোগ করে কোন রেখা পেয়ে গেলাম? এসি রেখা পেয়ে গেলাম। এটা যাকে বলা হয় গড় ব্যয় রেখা বা অ্যাভারেজ কস্ট রেখা। এটা কিন্তু আমি যে আমার তৃতীয় অধ্যায়ে যে ম্যাথগুলো করিয়েছি, তখনও কিন্তু আমি খুব ভালোভাবে ডিটেলসে তোমাদের বুঝিয়েছি। আর আমি জানি তোমরা সবাই এটা করতে পারো, শুধু আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। তারপরে আমরা প্রান্তিক ব্যয় রেখাটা অঙ্কন করব। তো প্রান্তিক ব্যয়ের ক্ষেত্রে প্রথম এককে আছে 5, এখানে তো অলরেডি আছে, এটার আর নতুনভাবে দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 এ আমাদের হচ্ছে 3, এটাকে আমরা দিলাম বি প্রাইম, যেহেতু আরেকটা নতুন দ্বিতীয় এককের মান বের হয়েছে, সেটাকে আমরা বি প্রাইম দিলাম। 3 এ হচ্ছে আমাদের 1, 3 এ হচ্ছে আমাদের, এটাকে আমি দিলাম সি প্রাইম। তারপরে হচ্ছে আমাদের 4 এ হচ্ছে 3, 4 এ হচ্ছে 3, এটা আমাদের অলরেডি ডি আছে। তারপরে হচ্ছে আমাদের 5 এ হচ্ছে 8, এটাকে দিলাম আমি ই প্রাইম। এখন দেখো, আমরা আগের মতো করে এ বি সি ডি এবং এই ই বিন্দু যোগ করে আমরা কি রেখা পেয়ে গেলাম? এমসি রেখা পেয়ে গেলাম। তোমরা যখন খাতায় মানটা একুরেট ধরে করবে, তখন তোমাদের চিত্রটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো এইখানে আমরা কি পেয়ে গেছি? এটা হচ্ছে গড় ব্যয় রেখা এবং এটা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা। এখন আমরা এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে কি সম্পর্ক আছে। তো আমরা আগের মতোই সচরাচর চিত্রের বর্ণনা আমরা যেভাবে শুরু করি, একইভাবে আমরা শুরু করব। যে উপরের চিত্রে অএক্স ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ আমরা এখানে লিখব, উৎপাদনের পরিমাণ
উপরের চিত্রে ওয়েক্স ভূমিয়কে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই লম্বকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। আমরা যে সূচির সাহায্যে যেভাবে ব্যাখ্যা করি এই কথাগুলোই শুধু চিত্রের মাধ্যমে আসবে। যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয় কমতে থাকে, তবে গড় ব্যয় যে হারে কমে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি গড় ব্যয় যে হারে কমেছে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমেছে, অর্থাৎ গড় ব্যয় রেখার নিচে প্রান্তিক ব্যয় রেখা নেমে গেছে। অর্থাৎ আমরা বলবো যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয় কমতে থাকে এবং গড় ব্যয় যে হারে কমে প্রান্তিক ব্যয় তার চেয়ে বেশি হারে কমে। তারপরে আমরা বলবো যে উৎপাদনের এক পর্যায়ে অর্থাৎ ডি বিন্দুতে গড় ব্যয় সর্বনিম্ন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ডি বিন্দুর পরে গড় ব্যয় কিন্তু আর নিচে নামে নাই, অর্থাৎ ডি বিন্দুতে এই গড় ব্যয় সর্বনিম্ন হয় এবং গড় ব্যয় ইকুয়াল টু প্রান্তিক ব্যয় সমান হয়, যেটাকে আমরা এই জায়গাটা যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি। তারপরে যদি আমরা আরও উৎপাদনের পরিমাণ বাড়াই, অর্থাৎ আমি যদি উৎপাদনের পরিমাণ এরপরে আরও বাড়াতে থাকি তাহলে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই বাড়তে থাকবে। আমরা দেখতে পাচ্ছি দুইটি রেখাই ডি বিন্দুর পরে উপরের দিকে অর্থাৎ বাড়ছে, সেই ক্ষেত্রে গড় ব্যয় যে হারে বাড়ে প্রান্তিক ব্যয় তার চেয়ে বেশি হারে বাড়ে। অর্থাৎ আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি গড় ব্যয়ের থেকে প্রান্তিক ব্যয় যেমন বেশি হারে কমে ঠিক একইভাবে বেশি হারে বাড়েও। এটাই হচ্ছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক, অর্থাৎ চিত্রের সাহায্যে সম্পর্ক। তো এইখানে আজকে এটার যদি আরও ডিটেলসে তোমরা দেখতে চাও, অর্থাৎ এই কোয়েশ্চেনের তৃতীয় অধ্যায়ে তোমরা আমার যে রেগুলার ক্লাসগুলো আছে ওইখানে আরও ডিটেলসে আরও সুন্দরভাবে তোমাদের মধ্যে উপস্থাপনা করা হয়েছে। আর এটা যেহেতু বোর্ড কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে যদি আমি পুরোপুরি একদম প্রপারলি তোমাদেরকে আমি সলিউশন করতে চাই বা বোঝাতে চাই, সেই ক্ষেত্রে টাইম আমাদের অনেক বেশি লাগবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে কুমিল্লা বোর্ডের আরেকটি কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।